হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এমএন ফিজিক্স 360 চ্যানেলে। তো আজকে নিয়ে চলে আসলাম আবারও পরিবেশ চ্যাপ্টার, পরিবেশ সংরক্ষণ, লাইফ সায়েন্সের যে শেষ চ্যাপ্টারটা, ওখান থেকে মাধ্যমিকে তোমার মোটামুটি 25 মার্কের কোশ্চেন করে দেবে। তো এর আগে আমি টপিকে শেষ করেছি কি নাইট্রোজেন সাইকেলটা। তো নাইট্রোজেন সাইকেলটা দেখে নেবে তোমরা আমার ওই এমএন ফিজিক্স 360 চ্যানেলটিকে। এবার নাইট্রোজেন সাইকেল থেকে মোটামুটি একটা প্রশ্ন আসবে, ওকে। আর এছাড়া আর কি কি প্রশ্ন আসবে অনেকেই আমাকে বলেছে, যারা অফলাইনে পড়াশোনা করে, ঠিক আছে, আর কয়েকজন অনলাইনে বলেছে। তো আমি চেষ্টা করবো মোটামুটি করে যে কোন কোন প্রশ্নগুলো তোমাদের এবার আসতে পারে মাধ্যমিকে 2026-এ। তোমরা পারলে একটু চোখ বুলিয়ে নিবে পরীক্ষার আগের দিন, এখন আগে কিন্তু বইটা পড়ে নেবে, তারপরে ভিডিওটা দেখবে, ওকে। তাহলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তা আমি টপিক গুলো বলে দিচ্ছি আর কিছু কিছু জিনিস ক্লিয়ার করে দিচ্ছি। যেমন তোমরা দূষণ সংক্রান্ত যেগুলো আছে প্রশ্ন, ওগুলো একটু করে দেখে নিবে, বইটাকে আগে রিডিং করবে। যেমন মৃত্তিকা দূষণ, জল দূষণ, শব্দ দূষণ, তারপর হচ্ছে বায়ু দূষণ। তো বেসিক্যালি তোমরা হচ্ছে শব্দ দূষণ আর বায়ু দূষণ এই দুটোকে বেশি প্রাধান্য দিবে, ঠিক আছে। জল দূষণের তো ইউট্রিফিকেশন কি কি ওই প্রশ্নগুলো চলে এসছে, শুধু খালি ওখান থেকে জৈব বিবর্ধনটা দেখবে। তারপরে দূষণ সংক্রান্ত যে প্রশ্নগুলো মেইনলি তুমি পড়বে, অ্যাজমার কারণগুলো করবে, তারপর হচ্ছে ক্যান্সার ঘটিত যেগুলো, এই সব গুলো মানে দেখে নিলে হয়ে যাবে। তারপরে হচ্ছে জীববৈচিত্র্য থেকে চলে আসবে, জীববৈচিত্র্য কাকে বলে, জীববৈচিত্র্যের গুরুত্ব কি, ওখান থেকে এই প্রশ্নগুলো দেখে নেবে। আর এবার যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে সুন্দরবনের যে সংক্রান্ত প্রশ্নগুলো, যেমন সুন্দরবনের পরিবেশগত সমস্যা কি কি দেখা দিচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, এইবার প্রশ্ন আসবে এখান থেকে। তারপরে সুন্দরবনের যে বায়োস্ফিয়ার রিজার্ভ যা আছে আমাদের পশ্চিমবঙ্গে, ওগুলো আমি একটু আলোচনা করব। আর প্রথমে আমি বায়োস্ফিয়ার রিজার্ভ থেকেই শুরু করি, ঠিক আছে। তো মনে করে নাও, ধরো নাও বায়োস্ফিয়ার রিজার্ভের যে তিনটা এলাকা আছে, কি বায়োস্ফিয়ার রিজার্ভ, বায়োস্ফিয়ার রিজার্ভ, বায়োস্ফিয়ার রিজার্ভ, বায়োস্ফিয়ার রিজার্ভ কটা এরিয়া আছে বললাম? তিনটে এরিয়া আছে, ঠিক আছে। একবারে সব থেকে যে মিডিল এরিয়াটা আছে বা জোনটা আছে, এটাকে বলা হয় কোর এরিয়া। এটা কি বলা হয়? কোর এরিয়া বা কোর জোন বলতে পারো, ওকে। কোর এরিয়া বা কোর জোন। তার পরবর্তী যে এরিয়াটা আছে এটাকে বলা হয় বাফার এরিয়া বা বাফার জোন, বাফার এরিয়া বা বাফার জোন। আচ্ছা, জোন যেহেতু লিখছিস তো প্রত্যেকটা আমি জোনই লিখছি, জোন বা এরিয়াও লিখতে পারো, কোনো ব্যাপার না, ওকে। তারপর হচ্ছে ট্রানজিশন এরিয়া, কি ট্রানজিশন এরিয়া বা ট্রানজিশন জোন। আচ্ছা, তাহলে তোমাকে বলতে পারে বায়োস্ফিয়ার রিজার্ভের কয়টি এরিয়া? তিনটি এরিয়া, কি কি? কোর, কোর জোন, তো বাফার জোন, ট্রানজিশন জোন। তিনটি জোন সম্বন্ধে আমি একটু একটু করে ডিসকাস করছি। কোর জোন সেই নির্দিষ্ট এলাকাটা যেখানে তুমি প্রবেশ নিষেধ, সাধারণ প্রবেশ নিষেধ, এখানে প্রবেশ করা যাবে না। আর বাফার জন্য হচ্ছে কি তোমার রিসার্চের গবেষণার জন্য, ঠিক আছে, শিক্ষামূলক কোনো ভ্রমণে বা পর্যটন করে অনুমতি নিয়ে এই বাফার জন্য প্রবেশ করানো যায়, ওকে। ব্যবসা বাণিজ্য করা যাবে এখানে। আর ট্রানজিশন এরিয়াতে হচ্ছে কোনো ব্যাপার না, এটা হচ্ছে পাবলিক, আম পাবলিক সবাই প্রবেশ করতে পারে এখানে, ঠিক আছে। কৃষিকাজ, বিভিন্ন প্রকার ব্যবসা বাণিজ্য সব কিছু করা যায় এখানে। তো তিনটা এরিয়া আছে, তিনটা এরিয়ার মোটামুটি বলবে এখানে প্রবেশ নিষিদ্ধ, একেবারে নিষিদ্ধ, প্রবেশ করানো যাবে না কোর জোনে। বাফার হচ্ছে, বাফার জন্য হচ্ছে অনুমতি নিয়ে প্রবেশ করতে পারবে, ঠিক আছে। শিক্ষামূলক ভ্রমণ করতে পারবে, পর্যটন করতে পারবে, কিন্তু অনুমতি নিয়ে। আর ট্রানজাকশন হচ্ছে খোলামেলা, খোলামেলা পরিবেশ, ঠিক আছে, কৃষিকাজও করা যায় এইসব এরিয়াতে। তো বায়োস্ফিয়ার এরিয়া বা বায়োস্ফিয়ার রিজার্ভ বলতে হচ্ছে কি, তুমি যদি ডেফিনেশনটা বলতে যাও এখন, তো বায়োস্ফিয়ার হচ্ছে কি কতগুলো উদ্ভিদ এবং জীব বা মানুষ সহ, হ্যাঁ, একটা নির্দিষ্ট এলাকাতে বা বৃহৎ একটা নির্দিষ্ট এলাকা বলতে পারো, বৃহৎ এলাকা নিয়ে যে সংরক্ষণ কেন্দ্র, তাকে বলা হয় বায়োস্ফিয়ার রিজার্ভ,
ঠিক আছে, বায়োস্ফিয়ার রিজার্ভটা ইউনেস্কো কি ইউনেস্কো ইউনেস্কো 1975 সালে 1975 সালের, ঠিক আছে, 1975 সালে ম্যান বা ম্যাপ ম্যাপের অন্তর্গত বা ম্যাপের দ্বারা ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্গত 4টি উদ্দেশ্যের কথা বলেছেন। কটি উদ্দেশ্যের কথা বলেছেন? 4টি উদ্দেশ্য। তো আমি এখানে হালকা হালকা করে উদ্দেশ্যগুলো লিখছি। কত সালে কার দ্বারা? ইউনেস্কোর দ্বারা। কত সাল? 1975 সাল। সাল মনে রাখলে চলে, লাইফ সায়েন্সের সাল নিয়ে অতটা প্রশ্ন হয় না, তবে লিখলে সুন্দর লাগে। কার আন্ডারে? ম্যাপের আন্ডারে, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভের আন্ডারে 4টি উদ্দেশ্যের কথা বলেছে। এক নাম্বার হচ্ছে কি তোমার গবেষণা, কি গবেষণা, ঠিক আছে। 2 নাম্বার বলতে পারো তুমি হচ্ছে সংরক্ষণ, কি সংরক্ষণ। এগুলো হচ্ছে সিকোয়েন্স না লিখলেও হবে, মনে রাখতে পারলে হলো সংরক্ষণ। 3 নাম্বার হচ্ছে কি শিক্ষা, তবে কোনো বই সংরক্ষণটা আগে গবেষণাটাকে পরে, কোনো ক্ষেত্রে না, তবে সংরক্ষণটা লিখলে ভালো হতো। আচ্ছা, আমি এটাকে তাহলে আমি করে দিচ্ছি 1 নাম্বার, এটাকে করে দিচ্ছি 1 নাম্বার, আর গবেষণাটা করে দিলাম 2 নাম্বার, গবেষণা। তারপর 3 নাম্বার হচ্ছে শিক্ষা, এবং 4 নাম্বার হচ্ছে স্থানীয় সহযোগিতা, স্থানীয় অধিবাসীদের অধিবাসীদের সহযোগিতা। এই 4টা হচ্ছে উদ্দেশ্য। সহযোগিতা স্থানীয়। তোমরা এই করবে 1.5 স্পিডে ভিডিওটা দেখবে, তাহলে খুব ভালো, নাহলে অনেক সময় লেগে যাবে। তাহলে ইউনেস্কোর আন্ডারে 1975 ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার দ্বারা পরিচালিত 4টি উদ্দেশ্যের কথা বলেছেন বায়োস্ফিয়ার রিজার্ভে। একটা হচ্ছে সংরক্ষণ, গবেষণা, শিক্ষা, স্থানীয় অধিবাসীদের সহযোগিতা। এই চারটায় মনে রাখবে। অনেক সময় 2 মার্কের পরীক্ষাতে আসে যে বায়োস্ফিয়ার রিজার্ভের উদ্দেশ্যগুলি কি কি, বা 4টি উদ্দেশ্য লেখো, তখন এই 4টা লিখতে হবে: সংরক্ষণ, গবেষণা, শিক্ষা এবং স্থানীয় অধিবাসীদের সহযোগিতা। এই 4টি উদ্দেশ্যকে কেন্দ্র করে বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে, প্রতিষ্ঠিত হয়। তো আমাদের জানতে হবে বায়োস্ফিয়ার রিজার্ভ গুলো কি কি। এটা মুছে দিলাম। বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে কি, ভারতে এখন বর্তমানে ইন্ডিয়াতে কতগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ আছে? 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। কয়টি? 18টি। এটা মনে রাখো, ভারতে কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে? 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। তার মধ্যে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে নীলগিরি। কি? নীলগিরি। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কি? নীলগিরি। 1986 সালে হয়েছে, এটা প্রতিষ্ঠিত হয়েছে নীলগিরি। আর পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভের একটা যদি নাম বলো, তাহলে হচ্ছে সুন্দরবন। কি? সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ কত সালে হয়েছে? 1989 সালে, 1989 সালে সুন্দরবন, পশ্চিমবঙ্গের সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ উপাধি পায়। ওকে, তো এই দুটো মোটামুটি মনে রাখো। ভারতে টোটাল কতগুলো আছে? 18টি আছে। যেমন আসামের মানস, তারপরে হচ্ছে উত্তরাখণ্ডের নকরেক, এগুলো হচ্ছে কি বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্গত। ওকে, এগুলো মনে রাখবে। তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভ সম্বন্ধে এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে তোমার। বায়োস্ফিয়ার রিজার্ভ কি, বায়োস্ফিয়ার রিজার্ভের কয়টি এরিয়া, চিত্র সহ একটু দেখিয়ে দিবে, আর বায়োস্ফিয়ার রিজার্ভের উদ্দেশ্য কি, এই প্রশ্নগুলো। আর তোমাকে বলতে পারো ভারতের কয়টি আসবে না, তার মনে রাখবে ভারতের 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। ভারতের কয়েকটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম যদি বলতে বলে, তাহলে প্রথম হচ্ছে আমাদের নীলগিরি, 1986 সালে। হ্যাঁ, এটা মনে রাখতে পারো। নীলগিরিটা হচ্ছে 3টে স্টেটকে কেন্দ্র করে নীলগিরি ঘটেছে: তামিলনাড়ু, ঠিক আছে, কেরালা, তারপর হচ্ছে কর্ণাটক। এই 3টা স্টেটকে কেন্দ্র করে নীলগিরি আছে। ওকে, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। তারপরে যেমন তোমার উড়িষ্যার শিমলিপাল বলতে পারো, তারপরে
মধ্যপ্রদেশের কানহা, তারপরে পান্না, পেঞ্চ, এইসব ইয়েগুলো। আর উত্তরাখণ্ডের তো নকরেক বললাম। হুম, সরি, নকরেক দিদি হলো, সরি, মেঘালয়। নকরেক কোথায়? মেঘালয়। মেঘালয়, সরি। হলো, তাহলে 22 রিজার্ভ সম্বন্ধে এই প্রশ্নগুলো দেখবে। তারপরে আমি চলে আসছি প্রশ্ন তোমার নিয়ে, সেটা হচ্ছে কি যে এই যে সুন্দরবন, এই সুন্দরবন কখন কোন উপাধি পেয়েছে, আমি একটু এটা সম্বন্ধে একটু আলোচনা করছি। আর সুন্দরবনের যে পরিবেশগত সমস্যাগুলো বই থেকে একটু রিডিং করবে। সুন্দরবন, সুন্দরবন অ্যাজ এ ন্যাশনাল পার্ক, পেয়েছে 1984 ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান। ঠিক আছে, তারপরে হচ্ছে 1987, আচ্ছা আমি সালগুলো লিখে দিচ্ছি। আর 1989 একটু আগে বললাম, 22 রিজার্ভ। তারপরে হচ্ছে 2019 সাল। এই 4টা সালের মোটামুটি মনে রাখবে। সালগুলো অত ইম্পর্টেন্ট না মাধ্যমিকে তোমাদের জন্য, কিন্তু যখন যেটা আসবে যদি ইনপুট করতে পারো তো নোটটা দেখতে ভালো লাগে। তো সুন্দরবন হচ্ছে কি ন্যাশনাল পার্ক হয়েছে কত সালে? 1984 সালে। এবং অল হেরিটেজ সাইট, হেরিটেজ সাইটের উপাধি পেয়েছে 1987। এবং 22 রিজার্ভ, কি 22 রিজার্ভ হয়েছে 1989 এ। আর 2019 সালে পেয়েছে রামসার সাইট উপাধি। ঠিক আছে, এইগুলো মনে রাখবে। সুন্দরবন ন্যাশনাল পার্ক 1984, অল হেরিটেজ সাইট পেয়েছে 1987, 22 রিজার্ভ হচ্ছে 1989, এবং রামসার সাইট হচ্ছে কি 2019 সাল। রামসার সাইট হচ্ছে কি জলাভূমি, জলাভূমি, জলাভূমিকে মনে রাখবা। জলাভূমি কথাটা আসলে তো বলে দিই একটু। জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। কিসে বলা হয়? প্রকৃতির কিডনি, প্রকৃতির বৃক্ষ, প্রকৃতির বৃক্ষ বা কিডনি বলা হয়। ঠিক আছে, কিডনি যেমন আমাদের রক্তকে পরিষ্কার করে, ঠিক আছে, বিভিন্ন আবর্জনা যে রক্ততে থাকে ওই ক্রিয়েটিনের পরিমাণটাকে ঠিক রাখে, যেমন জলাভূমি বিভিন্ন বৃষ্টির সময় যে যে বিভিন্ন প্রকার যে আবর্জনাগুলো বৃষ্টির জলের দ্বারা বয়ে গিয়ে জলাভূমিতে প্রবেশ করে। ঠিক আছে, এইভাবে পরিষ্কার করে, এই জন্য নেচার কিডনি বলা হয়। তো জলাভূমিকে কি বলা হয়? নেচার কিডনি। ওকে, তো জলাভূমি যখন প্রশ্নটা আসলো বা রামসার সাইট, ভারতে এখন বর্তমানে 97টি রামসার সাইট আছে, এটা মনে রাখো পারলে। ঠিক আছে, 22 রিজার্ভ কয়টি বললাম? তাহলে রামসার সাইট হচ্ছে 97টি আছে ভারতবর্ষে। 22 রিজার্ভ আছে ভারতবর্ষে এখন 18টি। ঠিক আছে, আর ন্যাশনাল পার্ক হচ্ছে ভারতে এখন বর্তমানে 107টি আছে। এই 2025 সালে, ঠিক আছে, অক্টোবর নভেম্বরের দিকে উড়িষ্যার যে শিমলিপালকে ন্যাশনাল পার্কের উপাধি দেওয়া হয়েছে। তো বর্তমানে ভারতে কতগুলো ন্যাশনাল পার্ক? 107টি, 22 রিজার্ভ 18টি, রামসার সাইট হচ্ছে কি 97টি আছে। আর ভারতে হটস্পট কতটি আছে? এখন আমাদের নেক্সট টপিক হবে কি হটস্পট। কি হটস্পট? নরমান মেয়ার্স হটস্পট কোন বিজ্ঞানী? নরমান, এটা আছে কোন বিজ্ঞানী? নরমান মেয়ার। কে প্রবর্তন করেন? নরমান মায়ার্স বা মেয়ার্স। ঠিক আছে, নরমান মেয়ার্স হটস্পট কথাটি প্রথম প্রবর্তন করে। এমন কিছু নির্দিষ্ট এলাকা যেখানে জীববৈচিত্র্য খুব ডেঞ্জার বা অনেকগুলো বিপন্ন হয়ে গেছে। এইরকম ভারতবর্ষের 4টি, ভারতবর্ষ এবং ভারতবর্ষের যে প্রতিবেশী দেশগুলোকে কেন্দ্র করে 4টি হটস্পট আছে। তাহলে তোমার পরীক্ষায় আসতেই পারে যে ভারতবর্ষে কয়টি হটস্পট আছে? 4টি হটস্পট আছে। ওকে, 1 নম্বর আমি বলে দিচ্ছি, আর এরিয়াগুলো বলে দিচ্ছি কি কি জীব সংরক্ষণ করা হয় এসব এলাকাতে, ওগুলো হালকা হালকা করে ইন্ডিকেট করে দিচ্ছি। ওকে, তো হটস্পট আছে ভারতে কয়টি? তাহলে 4টি। তার মধ্যে প্রথম হচ্ছে পূর্ব হিমালয়। কি? পূর্ব হিমালয়, পূর্ব হিমালয়। 2 নম্বর হচ্ছে কি ইন্দো বার্মা। 2 নম্বর কি ইন্দো বার্মা। 3 নম্বর হচ্ছে কি
পশ্চিমঘাট 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 পর্বতমালা ও শ্রীলঙ্কা ও শ্রীলঙ্কা। তারপরে 4 নাম্বার হচ্ছে কি সুন্দারল্যান্ড। এই চারটি হচ্ছে আমাদের কি হটস্পট। কি কি বললাম? একটা হচ্ছে পূর্ব হিমালয়, ইন্দো বাংলা, পশ্চিমঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কা। পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা বলতে পারো বা পশ্চিমঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কা বলতে পারো। তারপর হচ্ছে সুন্দারল্যান্ড। এই চারটি হচ্ছে ভারতবর্ষের হটস্পট। তো এবার তোমাকে বলবে পূর্ব হিমালয়ের অন্তর্গত জায়গাগুলো কি কি, যেগুলো পূর্ব হিমালয়ের অন্তর্গত অবস্থানে পড়ছে। তো পূর্ব হিমালয়ের মধ্যে আমাদের ভারতবর্ষের যেমন তোমার সিকিম, কি সিকিম, তারপর হচ্ছে অরুণাচল প্রদেশ, কি অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ বলাটা মোটামুটি ভুল হবে, অত না। আসাম, আসাম, অরুণাচল প্রদেশ আলাদা যেহেতু পড়ছে ওটা না ধরলে হবে। সিকিম, অরুণাচল প্রদেশ এবং নেপাল, নেপাল, তারপর হচ্ছে ভুটান, এইসব এরিয়া হচ্ছে কি পূর্ব হিমালয়ের অন্তর্গত। ওকে, তাহলে পূর্ব হিমালয়ে তোমাদের মুখস্থ রাখতে হবে কি 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 কয়েকটা জায়গার নাম মনে রাখবে, কোন কোন জীবগুলো পাওয়া যায়, তার মধ্যে উদ্ভিদ মনে রাখবে। এবার উদ্ভিদ প্রজাতির মধ্যে যদি তুমি বলো তাহলে হচ্ছে রোডোডেন্ড্রন, খুবই বিখ্যাত এটা, রোডোডেন্ড্রন, ডেনড্রন, রোডোডেন্ড্রন, এই উদ্ভিদটা এখানে পাওয়া যায়, ঠিক আছে, রোডোডেন্ড্রন। তারপরে হচ্ছে কি প্রাণীর মধ্যে তুমি যদি বলো তো হচ্ছে রেড পান্ডা, কি রেড পান্ডা। তারপর হচ্ছে তোমার একশৃঙ্গ গন্ডার, একশৃঙ্গ গন্ডার, একশৃঙ্গ গন্ডার, এসব মানে জীবগুলো এখানে পাওয়া যাবে। তারপর হচ্ছে ইন্দো বার্মা, তারপর কি ইন্দো বার্মা। ইন্দো বার্মা কোন কোন এলাকাটা নিয়ে? ইন্দো বার্মা ভারতটা আছে, তার সঙ্গে হচ্ছে কি চীন, বাংলাদেশ, বিডি থেকে বাংলাদেশ লিখে দিলাম, মায়ানমার, কি মায়ানমার ইন্দো বার্মার হটস্পটের অন্তর্গত, ঠিক আছে। এখানে কি পাওয়া যায়, এখানে কোন জীব পাওয়া যায় ইন্দো বার্মাতে? ইন্দো বার্মাতে যেটা মেন উদ্ভিদ পাওয়া যায় সেটা হচ্ছে কি তোমার অর্কিড, কি গাছ? অর্কিড গাছগুলো পাওয়া যায় এখানে। আর প্রাণীর মধ্যে তোমার পাওয়া যায় বন্য শূকর পাওয়া যায়, বন্য শূকর। আর প্রাইমেট অন্তর্গত বা প্রাইমেট বর্গভুক্ত হনুমান, কি পাওয়া যায়? হনুমান, হনুমান পাওয়া যায়, বন্য শূকর পাওয়া যায়, এইগুলো কয়েকটা করে মনে রাখলেই হলো। তারপর হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কা। তারপর পশ্চিমঘাট পর্বতমালা শ্রীলঙ্কা বলতে কি ভারতবর্ষের তাহলে কোন কোন স্টেট গুলো পড়ে যাচ্ছে? ওই যে একটু আগে বললাম তামিলনাড়ু, কর্ণাটক, তারপর হচ্ছে কেরালা, ওকে, এইসব এলাকাগুলো পড়ছে। এবং শ্রীলঙ্কা, তার সঙ্গে কি শ্রীলঙ্কা, পশ্চিমঘাট পর্বতমালা এবং শ্রীলঙ্কার হটস্পট অন্তর্গত পড়ছে এগুলো। ওকে, এখানে কোন কোন উদ্ভিদ যদি পাওয়া যায় বলা হয়? উদ্ভিদের মধ্যে হচ্ছে লাল চন্দন, খুবই ইম্পর্টেন্ট, লাল চন্দন। এছাড়া অর্কিড টর্কিড এইসব গাছগুলো পাওয়া যায়। আর প্রাণীর মধ্যে তুমি যদি বলো, এখান থেকে খুব প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এবার আসার সম্ভাবনা খুবই, আর আসবে। প্রাণীর মধ্যে কি কি পাওয়া যায়? প্রাণীর মধ্যে নীলগিরি, নীলগিরি ল্যাঙ্গুর, নীলগিরি ল্যাঙ্গুর পাওয়া যায়। তারপর হচ্ছে নীলগিরি থর। তারপরে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, টেস্ট পেপারে খুব দেয় এটা, লায়ন টেল্ড, লায়ন টেল্ড ম্যাকাক, লায়ন টেল্ড ম্যাকাক, ঠিক আছে। তারপর হচ্ছে কুতরা, তারপর হচ্ছে কি কুতরা, এক ধরনের হনুমান বা বাঁদর বলতে পারো। এইসব জীব এখানে দেখা যায় পশ্চিমঘাট পর্বতমালা শ্রীলঙ্কার অন্তর্গত। পশ্চিমঘাট পর্বতমালা শ্রীলঙ্কার অন্তর্গত তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা এবং শ্রীলঙ্কা এই পশ্চিমঘাট হটস্পটের অন্তর্গত হচ্ছে। তারপর হচ্ছে এখানে উদ্ভিদ লাল চন্দন খুব পাওয়া যায়, এছাড়া অর্কিড গাছের সামান্য পাওয়া যায়। প্রাণীর মধ্যে হচ্ছে নীলগিরি ল্যাঙ্গুর,
লায়ন টেলড ম্যাকাক এবং কুত্রা পাওয়া যায়। নেক্সট হচ্ছে আমাদের সুন্দারল্যান্ড। সুন্দারল্যান্ড হচ্ছে ভারতের যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, জাভা, সুমাত্রা, বর্নিও দ্বীপ, কি বর্নিও দ্বীপপুঞ্জ, এসব হচ্ছে কি সুন্দারল্যান্ডের অন্তর্গত। ওকে, সুন্দারল্যান্ডে যে উদ্ভিদটা পাওয়া যায় সব থেকে বেশি, আমি যে যে জীবগুলো বলছি এগুলো থেকে শর্ট কোশ্চেন হবে। আর তোমাকে যদি ইচ্ছা মতো লিখতে দেয় তাহলে এগুলো লিখতে পারবে, দু চারটা অন্য গাছগুলো লিখে দিবে বা জীবগুলো। তো র্যাফলেসিয়া খুব পরিমাণে পাওয়া যায় এখানে। র্যাফলেসিয়া কোন জীব উদ্ভিদ পাওয়া যায়? র্যাফলেসিয়া, ঠিক আছে। আর প্রাণীদের মধ্যে কি কি পাওয়া যায়? প্রাণীদের মধ্যে আরেকটা এখানে গাছ ফেমাস হচ্ছে শ্বেতচন্দন। শ্বেতচন্দন সাদা, এখানে যেমন লাল চন্দন পাওয়া যায়, এখানে শ্বেতচন্দন পাওয়া যায়, ঠিক আছে। এসব উদ্ভিদ পাওয়া যায়। আর বন্য শুকর পাওয়া যায়, এখানে এক ধরনের হরিণ পাওয়া যায়। এইসব এলাকা হচ্ছে হটস্পটের অন্তর্গত। তাহলে হটস্পট হচ্ছে কি ভারতে কটি? ভারতে হচ্ছে 4টি হটস্পট: পূর্ব হিমালয়, ইন্দো বার্মা, পশ্চিম ঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কা, অথবা পশ্চিম ঘাট ও শ্রীলঙ্কা, সুন্দারল্যান্ড, এই 4টি হচ্ছে অন্তর্গত। এবং পূর্ব হিমালয় কোন কোন স্টেট নিয়ে আছে? মোটামুটি সিকিম, আসাম, নেপাল, ভুটান, এসব এলাকায় কেন্দ্র করে পূর্ব হিমালয়। এখানে উদ্ভিদ পাওয়া যায় হচ্ছে রডোডেন্ড্রন, প্রাণী পাওয়া যায় রেড পান্ডা, একসঙ্গে গন্ডার। এছাড়া দু একটা পারলে মুখস্থ রাখবে, এগুলো নিয়ে প্রশ্ন বেশি হয়। ইন্দো বার্মাতে হচ্ছে, ইন্দো বার্মার কোন কোন অন্তর্গত হচ্ছে? চীন হচ্ছে, বাংলাদেশ হচ্ছে, মায়ানমার, ঠিক আছে। আর ভারত তো আমাদের আছে, ভারতের যেমন তোমার অরুণাচল প্রদেশ, কি অরুণাচল প্রদেশে বেশিরভাগ পড়ছে এখানে। আর উদ্ভিদ কি পাওয়া যায়? অর্কিড পাওয়া যায়, প্রাণী পাওয়া যায় হনুমান। পশ্চিম ঘাট পর্বতমালা শ্রীলঙ্কাতে কি পাওয়া যাচ্ছে? এটা কোন কোন অন্তর্গত? তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা এবং শ্রীলঙ্কা। এখানে উদ্ভিদ পাওয়া যায় লাল চন্দন, খুব বেশি পরিমাণে লাল চন্দন পাওয়া যায়। কি ফিল্ম ছিল? পুষ্পা। পুষ্পা, পুষ্পা ঝুঁকে গয়ে নেই সালা, একটা ছিল না ডায়লগ, আলু অর্জুন, আলু অর্জুনের ফিল্ম। এই লাল চন্দন ওখানে খুব পাওয়া যায়। প্রাণীর মধ্যে হচ্ছে নীলগিরি ল্যাঙ্গুর, লায়ন টেলড ম্যাকাক এবং কুত্রা, এইসব জীবগুলো এখানে পাওয়া যায়, ঠিক আছে, এবং কুত্রা। আচ্ছা, সুন্দরল্যান্ড কি কোন কোন জায়গার অন্তর্গত? আমাদের যেমন ভারতবর্ষের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, জাভা, সুমাত্রা, বর্নিও, এইসব এলাকাগুলো হচ্ছে সুন্দরল্যান্ডের অন্তর্গত। এখানে কোন কোন উদ্ভিদ পাওয়া যায়? র্যাফলেসিয়া, শ্বেতচন্দন, এবং প্রাণীর মধ্যে তোমার যেমন বুনো শুকুর পাওয়া যায়। ওকে, করে নেবা, ইম্পর্টেন্ট। এবার এখান থেকে প্রশ্ন আসবেই এবার। আচ্ছা, তাহলে একটু দেখে নেওয়া যাক, হালকা করে শর্ট কোশ্চেনের মতন আমি বলে দিই। পশ্চিমবঙ্গের কয়েকটা ন্যাশনাল পার্ক তো দেখলে, সুন্দরবন ন্যাশনাল পার্ক হলো 1984 সালে। তাহলে সুন্দরবন তো বলতে পারছো, সুন্দরবন, জলদাপাড়া, গরুমারা, এগুলো বলে দিবে। আর ভারতবর্ষের গুলো তো অনেকগুলো, 107টা ন্যাশনাল পার্ক আছে। তাহলে ভারতবর্ষের কতগুলো ন্যাশনাল পার্ক আছে যদি বলি? 107টা। এটা মুছে দিই, নাহলে তুমি এটা ধরে নিবে ফটাফট। তাহলে ভারতবর্ষের কতগুলো ন্যাশনাল পার্ক আছে? 107টি ন্যাশনাল পার্ক আছে। 22 রিজার্ভ কটি আছে? 22 রিজার্ভ হচ্ছে ভারতে 18টি আছে। রামসার সাইট কতগুলো আছে? ভারতবর্ষের রামসার সাইট আছে কটি? 97, ঠিক আছে। আর হটস্পট কতগুলো আছে ভারতবর্ষে? হটস্পট আছে ভারতে 4টি। আর পৃথিবীতে এখন বর্তমানে 36টি হটস্পট আছে। পৃথিবীতে 36টি, ভারতবর্ষে 4টি। এগুলো মনে হয় শর্ট কোশ্চেনের জন্য মনে রাখতে পারো। ওকে, আচ্ছা। আর ভারতবর্ষের প্রথম ন্যাশনাল পার্কের নাম কি? ভারতবর্ষের প্রথম ন্যাশনাল পার্ক হচ্ছে জিম করবেট। কি? জিম করবেট, উত্তরাখণ্ড, ইউকে, উত্তরাখণ্ডে অবস্থিত জিম করবেট ভারতবর্ষের প্রথম ন্যাশনাল পার্ক। কত সালে হয়েছিল? সালটা অত ইম্পর্টেন্ট না, তবে মনে রাখতে পারো 1936। 1936 জিম করবেট ভারতবর্ষের প্রথম ন্যাশনাল পার্ক। ভারতবর্ষের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কি? নীলগিরি। একটু আগে বললাম এগুলো, নীলগিরি। শর্ট কোশ্চেন এগুলো মনে রাখবে, আসে কিন্তু। ওকে, পশ্চিম ভাই লাইফ সায়েন্সের কোশ্চেনে শর্ট কোশ্চেন আসবে। নীলগিরি 1986 সালে কোন দুটো তিনটে স্টেট কেন্দ্র করে
তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরালাকে কেন্দ্র করে আছে নীলগিরি। ভারতবর্ষের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ নীলগিরি। আর ভারতবর্ষের প্রথম ন্যাশনাল পার্ক যদি বলে তাহলে জিম করবেট। ওকে। আর পশ্চিমবঙ্গের যদি ন্যাশনাল পার্ক বলি তাহলে সুন্দরবন। পশ্চিমবঙ্গের কি? সুন্দরবন। কত সালে? 1984, 1984 সালে। হয়ে গেল। এগুলো একটু হালকা হালকা করে দেখে নেবে, শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, বাঘ বাঘ সংরক্ষণের জন্য কয়েকটা ন্যাশনাল পার্ক দেখে নেওয়া যাবে। যেমন আমাদের সুন্দরবনে কি পাওয়া যায়? রয়্যাল বেঙ্গল টাইগার। তো রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় পাওয়া যায়? সুন্দরবনে। মনে রাখবে, মধ্যপ্রদেশে সব থেকে বেশি বাঘ পাওয়া যায়। কোথায়? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে সব থেকে বেশি বাঘ পাওয়া যায়। মধ্যপ্রদেশে যেহেতু জঙ্গলের পরিমাণ বেশি, ফরেস্ট কভার বেশি এরিয়া আছে ওখানে, তাহলে মধ্যপ্রদেশে বাঘের সংখ্যা বেশি পাওয়া যায়। যেমন কানহা, কোন ন্যাশনাল পার্ক? কানহা। কানহা। তারপর হচ্ছে বান্ধবগড়। কি? বান্ধবগড়। এগুলো তো হচ্ছে কি, এইসব ন্যাশনাল পার্ক গুলোতে হচ্ছে আমাদের বাঘকে সংরক্ষণ করা হয়। যেমন গুজরাটের গির। গুজরাটের হচ্ছে গির। গির ন্যাশনাল পার্কে এশিয়াটিক লায়ন পাওয়া যায়। তাহলে এশিয়ান সিংহ কোথায় পাওয়া যায়? গুজরাটের গিরে এশিয়ান সিংহ পাওয়া যায়। মনে রাখবে, ঠিক আছে। উড়িষ্যার দুটো পার্ক মনে রাখবে, ন্যাশনাল পার্ক। উড়িষ্যা কোথায়? উড়িষ্যা। এখান থেকে প্রশ্ন আসে মাঝে মধ্যে। উড়িষ্যা হচ্ছে সিমলিপাল। কি? সিমলিপাল। 2025 সালে এটা ন্যাশনাল পার্ক হলো সিমলিপাল ন্যাশনাল পার্ক। মনে রাখবে, সিমলিপাল ন্যাশনাল পার্ক। তারপর হচ্ছে ভিতরকণিকা, খুব ইম্পর্টেন্ট। ভিতরকণিকা। ভিতরকণিকা এটা একটা ন্যাশনাল পার্ক। এখানে কি সংরক্ষণ করা হচ্ছে? কুমির। কুমির সংরক্ষণ করা হয়। হাতিও পাওয়া যায়, কিন্তু কুমিরটা বেশি সংরক্ষণ করা হচ্ছে উড়িষ্যা। তাহলে উড়িষ্যার দুটো মনে রাখবে, সিমলিপাল এবং ভিতরকণিকা। তারপরে মনে রাখবে আসাম বা অসম বলতে পারো। আসামের হচ্ছে মানস। আসামের কি? মানস। কাজিরাঙ্গা। কি? কাজিরাঙ্গা। তারপর হচ্ছে গরম পানি। কোন পানি? গরম পানি। এসব ন্যাশনাল পার্ক ফেমাস, খুব ফেমাস। কাজিরাঙ্গাতে একসঙ্গে গন্ডার সংরক্ষণ করা হয়। আসামের মানুষটা হচ্ছে কি তোমার বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্গতটা, এটাকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলা হয়। ঠিক আছে। ন্যাশনাল পার্ক তো আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে আসামের একটা ন্যাশনাল বায়োস্ফিয়ার রিজার্ভ নাম কি? মানস। ঠিক আছে। অনেক সময় এটা দিয়ে দেয় মানস হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত। ট্রু অর ফলস? তাহলে ফলস। মানস কোথায় আছে? আসামে আছে। ঠিক আছে। আসাম, এই যে শেষে মো আসছে, মো দিয়ে মনে রাখবে, মানস। তাহলে মানস, কাজিরাঙ্গা, গরম পানি এগুলো কোথায় আছে? আসামে আছে। আসামের এই তিনখানা মনে রাখবে। অরুণাচল প্রদেশে আছে। তো অরুণাচল প্রদেশ যেহেতু ঢুকে যাচ্ছে, একটু রেড পান্ডাটা বলে দিই। রেড পান্ডা। এখান থেকে এবার প্রশ্ন ইম্পর্টেন্ট এই জীবটা সম্বন্ধে। রেড পান্ডা খুব ডেঞ্জার জীব, এটা কমে যাচ্ছে, এখন পাওয়া যাচ্ছে না বেশি। রেড পান্ডার যে প্রজেক্টটা নেওয়া হয়েছে সংরক্ষণের জন্য, সেটা হচ্ছে 2005 সালে। কত সালে? 2005 সালে সিকিম সরকার এবং অরুণাচল প্রদেশ সরকার, ঠিক আছে, স্টেট সরকার, দুজন গভর্নমেন্টের মিলে 2005 সালে, ঠিক আছে, WWF এর অন্তর্গত দিয়ে সংরক্ষণের ব্যবস্থা কেন্দ্র গড়ে উঠেছে। তো অরুণাচল প্রদেশের যে নাম ধাপা আছে, নাম দাফা বা ধাপা যা বলো, নাম ধাপা, অরুণাচল প্রদেশের নাম ধাপাতে রেড পান্ডা সংরক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে। তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের WB, পশ্চিমবঙ্গের যে দার্জিলিং আছে, পশ্চিমবঙ্গের দার্জিলিং এর সিঙ্গালীলাতে, কোথায়? সিঙ্গালীলা, ঠিক আছে, সিঙ্গালীলাতে রেড পান্ডা সংরক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে। তারপর হচ্ছে সিকিম, কি? সিকিম কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কে, ঠিক আছে, বা হিমালয়ান কাঞ্চনজঙ্ঘা হিমালয়ান ন্যাশনাল পার্ক, এই সব কেন্দ্রতে রেড পান্ডা সংরক্ষণের জন্য ফেমাস। তাহলে অরুণাচল প্রদেশের নামদাফা, দার্জিলিং এর সিঙ্গালীলা, আর সিকিমের ওই যে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, এগুলোতে হচ্ছে কি রেড পান্ডা সংরক্ষণ। কত সালে? 2005 সালে। রেড পান্ডা কেন কমে যাচ্ছে?
রেড পান্ডা কমে যাওয়ার কারণ কি? এক নম্বর হচ্ছে কি বাসস্থানের অভাব। বাসস্থানের থেকে বেশি বলতে পারবা তুমি চোরা শিকার। কি? চোরা শিকার। তারপর হচ্ছে বাসস্থানের অভাব। 3 নম্বর তুমি বলতে পারো যে প্রজননের অভাব, প্রজনন নির্দিষ্ট পরিমাণ প্রজননের অভাব, প্রজননের জন্য পাচ্ছে না। দূষণটা বলতে পারো। ঠিক আছে, এইসবকে কেন্দ্র করে কি হচ্ছে রেড পান্ডা কমে যাচ্ছে। চোরা শিকার, বাসস্থানের অভাব, প্রজননের অভাব, দূষণ, এসব কারণে অথবা কিছু বহিরাগত প্রজাতির কারণে রেড পান্ডা কমে যাচ্ছে। খাদ্য সংকটের অভাব হচ্ছে। ওকে, তারপরে আমরা চলে আসবো আমাদের জীবগুলোকে যে সংরক্ষণ করা হয় তার কতগুলো যেমন কনজারভেশন আছে, ইন সিটি কনজারভেশন, এক্স সিটি কনজারভেশন, এইগুলো একটু সম্বন্ধে জেনে নেব। ঠিক আছে, জীববৈচিত্র্য সংরক্ষণের উপায়গুলি। একটা নাম হচ্ছে কি বললাম, ইন সিটু কনজারভেশন, ইন সিটু কনজারভেশন, ইন সিটু কনজারভেশন। আর একটা হচ্ছে এক্স সিটু কনজারভেশন। কি? এক্স সিটু কনজারভেশন, কনজারভেশন। ঠিক আছে, ইন সিটু কনজারভেশন আর এক্স সিটু কনজারভেশন হচ্ছে কি যদি কোনো জীবকে মানে একটা নির্দিষ্ট প্রাকৃতিক বাসস্থানের মধ্যে যদি সংরক্ষণ করা হয়, বুঝলাম না, কতগুলো জীবকে বা প্রজাতিকে যদি কোনো একটা প্রাকৃতিক পরিবেশের একটা নির্দিষ্ট বাসস্থানে যদি তোমার সংরক্ষণ করা হয় তাহলে তাকে বলা হয় কি ইন সিটু কনজারভেশন। আর একটা প্রাকৃতিক পরিবেশের বাইরে বাইরে যদি কোনো জীবকে সংরক্ষণ করা হয় তাহলে তাকে বলা হয় কি এক্স সিটু কনজারভেশন। এক্স সিটু কনজারভেশন গুলো মনে রাখবে, ইন সিটু তো অনেকগুলো আছে, এক্স সিটু বেশ কয়েকটা ফেমাস আছে, ওগুলো মনে রাখলে মোটামুটি মাধ্যমিকে কমন পড়ে যাবে। যেমন তুমি বলতে পারো বোটানিক্যাল গার্ডেন, এক্স সিটু কনজারভেশন উদাহরণ বোটানিক্যাল গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন, যেমন কলকাতার শিবপুর বোটানিক্যাল গার্ডেন। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে কি তোমার চিড়িয়াখানা। কি? চিড়িয়াখানা। এগুলো হচ্ছে একটা নির্দিষ্ট পরিবেশে প্রাকৃতিক পরিবেশের বাইরে নিয়ে গিয়ে তুমি সংরক্ষণ করতে পারবে, চিড়িয়াখানা। তারপরে 3 নম্বর তুমি বলতে পারো জিন ব্যাংক। এই জিন ব্যাংকটা বললাম, এই ব্যাংকের কেন্দ্র করে যতগুলো আছে, বীজ ব্যাংক আছে, তারপর ভ্রূণ ব্যাংক আছে, অনেক কিছু ব্যাংক আছে, এগুলো হচ্ছে যে সব এক্সিটি কনজারভেশন অন্তর্গত। 4 নম্বর হচ্ছে ক্রায় সংরক্ষণ বা ক্রায়ো প্রিজার্ভেশন, ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজার্ভেশন। কত ডিগ্রি টেম্পারেচারে করা হয়? -196 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্রায়ো সংরক্ষণ মেবি 2025 সালে এসেছে, এখান থেকে প্রশ্ন। এবার আসলে টেম্পারেচার দিয়ে প্রশ্ন আসতে পারে। এবং তরল নাইট্রোজেন দিয়ে করা হয়। কি দিয়ে? তরল নাইট্রোজেন দিয়ে করা হয়, এটা মনে রাখবে, আসতে পারে তরল নাইট্রোজেন দিয়ে এই প্রিজার্ভেশনটাতে করা হয়। -196 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরল নাইট্রোজেন দ্বারা প্রিজার্ভেশন করা হয়, বিভিন্ন বীজগুলোকে সংরক্ষণ করা হয়। ঠিক আছে, তাহলে কি কি বললাম? বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, জিন ব্যাংক, ক্রায়ো সংরক্ষণ, এগুলো সব হচ্ছে কি এক্স সিটি কনজারভেশন অন্তর্গত। আর ইন সিটি কনজারভেশন অন্তর্গত কি কি আছে? ন্যাশনাল পার্ক। তার কতগুলো ন্যাশনাল পার্ক আছে ভারতবর্ষে? 107টি। শুধু কি ভারতবর্ষের গুলো হবে না বিশ্বের যে কোনো ন্যাশনাল পার্ক হচ্ছে ইন সিটি কনজারভেশন উদাহরণ। তো ভারতের গুলোই মনে রাখবে 107টা। তার মধ্যে যতগুলো ন্যাশনাল পার্কের মধ্যে আছে, যেমন তোমাকে বললাম জিম কার্বেট পশ্চিমবঙ্গের, সুন্দরবন আসামের মানস, তারপর হচ্ছে কাজিরাঙ্গা, গরম পানি, মেঘালয়ের নকরেক, মধ্যপ্রদেশের কানহা, বান্ধবগড়, উড়িষ্যার হচ্ছে সিমলিপাল, ভিতরকণিকা, বিহারের বাল্মীকি, বিভিন্ন, তার কেরালার হচ্ছে পেরিয়ার, আর 3টা স্টেট কেন্দ্র করে আছে নীলগিরি। এগুলো প্রত্যেকটা হচ্ছে কি ইন সিটি কনজারভেশন। তারপর হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ কটা বললাম, বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে 18টা। তো বায়োস্ফিয়ার রিজার্ভ এই 18টা, এগুলো হচ্ছে ইন সিটি কনজারভেশন অন্তর্গত। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে কি ইন সিটি কনজারভেশন অন্তর্গত। এছাড়া তোমার আছে অভয়ারণ্য আছে, সংরক্ষিত বন আছে, এগুলো সব হচ্ছে ইন সিটি কনজারভেশন অন্তর্গত। এতগুলো তো মুখস্থ রাখতে পারবে না, তো
তো মেইনলি তোমাকে মুখস্থ করতে হবে এক্সোটিক কনজারভেশনে কি কি পড়ে, ঠিক আছে। এক্সোটিক কনজারভেশনে পড়ে এই যে ফেমাস কয়েকটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, জিনম্যান, ক্রাই সংরক্ষণ, এগুলো মুখস্থ রাখলে কিন্তু কমন পড়ে যাবে তোমার। বা তোমাকে অনেক সময় শর্ট কোশ্চেন দেবে নিচের কোনটি এক্সোটিক কনজারভেশন, তো এগুলো অনেক তিনটা দিয়ে দিলে এগুলো একটা দিয়ে দিল। অথবা বলবে নিচের কোনটি হচ্ছে ইনসিটি কনজারভেশন, এই ন্যাশনাল পার্ক বা বায়োস্ফিয়ার রিজার্ভগুলো একটা দিল, এগুলো তিনটা দিয়ে দিল তোমার। এইভাবে তোমার প্রশ্ন আসতে পারে। অথবা এবার প্রশ্ন আসার সম্ভাবনা আছে ইনসিটি কনজারভেশন এক্সিটি কনজারভেশনের মধ্যে পার্থক্য কি, অথবা কাকে বলে, হ্যাঁ, অথবা তোমাকে কর্মসূচিগুলো চিহ্নিত করতে বলে কি কোন কোন কর্মসূচি নেওয়া হয় যে এক্সিটি আর ইনসিটি কনজারভেশন, বা জীবগুলোকে তুমি কনজারভেশন করার জন্য তুমি কি কি ব্যবস্থা নেবে, কোন একটা জীবকে ধরো সংরক্ষণের জন্য তুমি কি কি ব্যবস্থা নিতে পারো জীবগুলোকে, একটা ইনসিটি কনজারভেশন ব্যবস্থা নিতে পারো, একটা এক্সিটি কনজারভেশন ব্যবস্থা নিতে পারো। কোন কোন আন্ডারে পড়ছে এগুলো কয়েকটা নাম দিয়ে দেবেন, আনসার হয়ে যাবে। ওকে, তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভ হয়ে গেল, ইনসিটি এক্সিটি কনজারভেশন হয়ে গেল। আমি রেড পান্ডা সংরক্ষণের ব্যাপারগুলো বললাম, তার জন্য যে রেড পান্ডাটা আসবে এমন না, তোমার একসঙ্গে গন্ডার আসতে পারে, তোমার কুমির আসতে পারে, যে কুমির কেন কমে যাচ্ছে, অথবা রয়্যাল বেঙ্গল টাইগার কেন কমে যাচ্ছে এখন, তোমাকে হাতি বলে দেবে হাতি কেন কমে যাচ্ছে। মোটামুটি এই পয়েন্টগুলোই বলতে হবে, চোরা শিকার, বাসস্থান অভাব, প্রজনন অভাব, এইসব কারণগুলো বলতে হবে। উপযুক্ত সরকারের তোমার প্রজেক্টের অভাব, এসব কারণে হচ্ছে জীবগুলো হচ্ছে দিনের পর দিন কমে যাচ্ছে। ওকে, আর কিছু কিছু তো জীব এখন নেই, সব শেষ হয়ে গেছে, যেমন ডোডো পাখি, মরিশাসের ডোডো পাখি নেই, ঠিক আছে। তারপরে সাদা সারস নেই, দেখা যাচ্ছে না। চায়নার এক ধরনের কাকাতুয়া পাওয়া যেত, ওই কাকাতুয়া পাওয়া যায় না, এগুলো হচ্ছে শেষ হয়ে গেছে পৃথিবী থেকে, ধ্বংস। ওকে, আচ্ছা, যেমন ডাইনোসর পাওয়া যায় না। এবার আমরা আসবো কতগুলো প্রজেক্ট, যেমন তোমার জেএফএম, কি জেএফএম, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এ কে ব্যানার্জি একজন ফরেস্ট অফিসার, এ কে ব্যানার্জি, ঠিক আছে। 1971 কত সালে, 1971 সালে একজন ফরেস্ট অফিসার পশ্চিমবঙ্গের কোথাকার, ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম মেদিনীপুরের, কোন মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের, মেদিনীপুরের আরাবাড়ি গ্রামে, কোন গ্রামে, আরাবাড়ি গ্রামে, আরাবাড়ি গ্রামে কোন গাছকে কেন্দ্র করে, শাল গাছকে কেন্দ্র করে, শাল গাছকে কেন্দ্র করে ফরেস্ট সার্ভে শুরু করেছিলেন, ফরেস্ট সার্ভে। কি কি প্রশ্ন এখানে দেখো, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, জেএফএম, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কে শুরু করলো, এ কে ব্যানার্জি, কত সালে, 1971 সালে, কোথায়, ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। এটা মেনলি কেন্দ্র সরকার দ্বারা করা হয়, ওয়েস্ট বেঙ্গলে শুরু করলো, ওয়েস্ট বেঙ্গলের কোথায়, পশ্চিম মেদিনীপুরের আরাবাড়ি গ্রামে, কোন গ্রামে, আরাবাড়ি গ্রামে, ঠিক আছে। কোন গাছকে কেন্দ্র করে, শাল গাছকে কেন্দ্র করে সার্ভেটা শুরু হয়েছিল। ওকে, কেন করা হলো, কারণ বন সৃজনের জন্য করা হলো, স্থানীয় বা অধিবাসীদের খাদ্যের চাহিদার ক্ষেত্রে করা হলো, ব্যবসা বাণিজ্য, এক কথায় ওখানকার মানুষ ওই সব জায়গাগুলোতে কোন কোন জীব আগে ছিল, এখন বর্তমানে কোন কোন জীব নেই, বা এখন অন্য কোন কোন প্রজাতি বহিঃপ্রবেশ করেছে নাকি, এসব নিয়ে একটা সার্ভে হয়েছিল, ঠিক আছে। পড়ে নিবা রিডিং একটু হালকা করে। আর এখানে শর্ট কোশ্চেন আসতে পারে, পুরো নাম কি, কোন অফিসার শুরু করলো, কোথায়, ওয়েস্ট বেঙ্গল কোন গ্রামে, আরবাড়ি গ্রামে, কোন গাছকে কেন্দ্র করে, শাল গাছকে কেন্দ্র করে। এছাড়া আরেকটা কি ছিল, পিবিআর, যদিও পিবিআর সম্বন্ধে প্রশ্ন এসেছে, তাও দেখে নিবা হালকা করে রিডিং। পিবিআর, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার বা পাবলিক বায়োডাইভার্সিটি রেজিস্টার, ঠিক আছে। এটা হালকা করে রিডিং দিয়ে দিবে। তারপর হচ্ছে রেড ডাটা বুক যে আছে, কি রেড ডাটা বুক, এটাও খুব ইম্পর্টেন্ট, রেড ডাটা বুক, রেড ডাটা বুকে মোটামুটি তিন ধরনের যে জীবগুলোর কথা তুলে ধরা হয়, যে জীবগুলো হচ্ছে পৃথিবী থেকে শেষ হয়ে গেছে, কিছু কিছু হচ্ছে বিপন্নের মুখে, আর কিছু কিছু অ্যাভেলেবেল পাওয়া যায়, এগুলো সব সম্বন্ধে আলোচনা করা কোথায়, রেড ডাটা বুক। রেড ডাটা বুক আছে, গ্রিন ডাটা বুক আছে, ইয়েলো ডাটা বুক আছে, অনেকগুলো বুক আছে, কিন্তু রেড ডাটা বুকটা একটু বেশি রিডিং দিবে। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি এগুলো একটু হালকা হালকা করে দেখে নেবেন।
আর বইটা একটু রিডিং দাও, আর এই যে প্রশ্নগুলো কয়েকটা আমি বললাম এগুলো খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আজকে এখান থেকে থাক। হুম, মোটামুটি তোমরা আগে বইটা পড়ে নিবে, বইটা পড়ার পরে এই ভিডিওটা যদি হালকা দেখে নাও তাহলে অনেকগুলো জিনিস ক্লিয়ার হয়ে যাবে। আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম এবার প্রত্যেকটা আসবে, আর তোমরা দেখে নিবে। তোমাদের দায়িত্ব কি করতে হবে, 4 ধরনের যে দূষণ আছে 4 ধরনের দূষণগুলো দেখে নিবে। তার মধ্যে তুমি শব্দ দূষণটা দেখবে, আর বায়ু দূষণটা দেখবে, জল দূষণের জৈব বিবর্ধনটা একটু দেখে নিবে বেশি। তারপর হচ্ছে অ্যাজমার কারণ, অ্যাজমা বা অ্যাস্থমার কারণগুলো। তারপর হচ্ছে বিভিন্ন প্রকার যে ক্যান্সার ঘটিত জিনিসগুলো ওদের সম্বন্ধে একটু ডিসকাস করে নিবা। আর নাইট্রোজেন সাইকেল তো ভেরি 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 ইম্পর্টেন্ট, এবার নাইট্রোজেন সাইকেল থেকে প্রশ্ন আসবেই। ওকে, আর জীববৈচিত্র্য কি, জীববৈচিত্র্যের গুরুত্ব কি, এই নিয়ে প্রশ্ন হবে। সুন্দরবনের সমস্যা নিয়ে প্রশ্ন হবে, সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি কি কি। আর বিভিন্ন যে প্রাণী আছে এরা যে সংকটের মুখে, তুমি কোন কোন প্রজেক্ট নিবে ওগুলো করবে। রেড পান্ডাটা পড়বে, রেড পান্ডা সম্বন্ধে এবার প্রশ্ন আসবেই। আর আমি যেগুলো বললাম, বায়োস্ফিয়ার রিজার্ভ বললাম, তারপরে হটস্পট বললাম, ইনসিডেন্ট এক্সিডেন্ট কনজারভেশন বলে দিলাম, এগুলো দেখে নিলে মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, আর নাইট্রোজেন সাইকেল যারা যারা ভিডিওটা দেখোনি আমার এমএন ফিজিক্স 360 চ্যানেলে যাবে, আগে সাবস্ক্রাইব করে নেবে, কমেন্ট করবে, শেয়ার করবে, বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দিবে। ওকে, তাহলে থাক এখান থেকে আজকে, বাই।